আচ্ছা, তো আমার ক্লাসে তোমাদের স্বাগত। ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা, এটা ভূগোলের প্রথম পাঠ আমরা পড়ছি। আজকে শুরু করব হচ্ছে অস্থিত পৃথিবী। আমরা এর নেক্সট পার্টে আমরা অস্থিত পৃথিবী শেষ করে তারপর পৃথিবীর অন্দরমহল চ্যাপ্টারটাকে ধরব। তো আমরা এই চ্যাপ্টারটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেব। প্রথম ভাগ আমরা করব পাঁচ সংস্থান তত্ত্ব। পাঁচ সংস্থান তত্ত্ব, এটা হচ্ছে আমার প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ হচ্ছে অগ্ন্যুৎপাত, আর তৃতীয় পাঠ আমরা করব ভূমিকম্প। এই তিনটে পাঠ আমরা তিনটে ভিডিওর মাধ্যমে আমরা প্রকাশ করব বা আলোচনা করব। আমরা একসাথে কিন্তু এতটা পড়ব না, বা আমরা দেখে নিচ্ছি আমরা কী করে আলোচনাটা প্রথমে শুরু করি। তো দেখো, প্রথমে আমার চ্যাপ্টারের নামটাকে বুঝতে হবে। দেখো বলেছে কি, অস্থিত পৃথিবী। অস্থিত পৃথিবী অর্থাৎ পৃথিবী অস্থির। কেন অস্থির, কেন এই কথাটা বলছে? এখনকার দিনের আলোকে আমাদের এই কথাটাকে খুবই অবান্তর মনে হয়। কেন মনে হয়? কারণ মনে হচ্ছে না যে আমরা তো অস্থির, তো কোনো অস্থির অবস্থা তো কিছু দেখতে পাচ্ছি না। আমরা কি অবস্থা দেখছি? আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী তো স্থির রয়েছে। প্রতিদিন তো প্রত্যেক সময় দিন হচ্ছে, রাত হচ্ছে, সেমনিভাবে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, জলবায়ুতেও কোনো পরিবর্তন নেই সেরকমভাবে। তাহলে কেন আমায় ক্লাস 8-এ অস্থিত পৃথিবী নামে চ্যাপ্টারটাকে পড়তে হবে? কেন পড়তে হবে? তো তার আগে আমাদের কিছু ইতিহাস জেনে নেওয়া দরকার। আমরা পৃথিবীর কিছু ইতিহাস জানব। আমরা জানি যে পৃথিবী সৃষ্টির পর শিয়াল ও সীমা এই দিয়ে মহাসাগরীয় অঞ্চল ও মহাদেশীয় অঞ্চল তৈরি হয়েছিল। এটা দিয়ে মহাসাগরীয় অঞ্চল এবং মহাদেশীয় অঞ্চল কিন্তু তৈরি হয়েছিল। যে ধাতুর ঘনত্ব বেশি সেই ধাতু তত বেশি নিচে অবস্থান করত, যে ধাতুর ঘনত্ব কম সে তত উপরের দিকে অবস্থান করত। তো আমরা কি জানতাম যে ম্যাগনেসিয়ামের ঘনত্ব বেশি, তাই জন্যে এই সমুদ্রতলটা তৈরি হতো কি দিয়ে? সীমা। মানে এটা কি বোঝায়? এটা বোঝানো হয় সিলিকন, আর এটা বোঝানো হয় ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের ঘনত্ব বেশি, তাই জন্যে এটা কি নিচের দিকে অবস্থান করে। আর এইখানে হচ্ছে আমার কি তৈরি হচ্ছে? আমার এইখানে তৈরি হচ্ছে সিআল। এটা যেমন ছিল তেমনই সিলিকন। এটা আমার হয়ে গেল অ্যালুমিনিয়াম। তো এই যে সিআল সীমা, এটার কথার অর্থ কি আমরা জানি। ফার্স্ট চ্যাপ্টারে তোমরা হয়তো পড়ে থাকবে বা আমি যখন পড়াবো জানবে। সিআল মানে হচ্ছে যে এই অংশটা যেটা দিয়ে তৈরি, যে ধাতুগুচ্ছ বা যে উপাদানগুলো দ্বারা তৈরি, তার মধ্যে সবচেয়ে বেশি আছে সিলিকন আর ম্যাগনেসিয়াম নামক দুটো উপাদান। আর এই অংশটা অর্থাৎ স্থলভাগ যে অংশটা দিয়ে তৈরি, তো সেইটা হচ্ছে আমার দুটো যে মেইন উপাদান বা প্রধান উপাদান দ্বারা তৈরি, সেটা হচ্ছে সিলিকন আর এদিকে হচ্ছে অ্যালুমিনিয়াম। তো এগুলো আমরা জানি দুটোই কিন্তু আমার আগ্নেয় শিলা দ্বারা গঠিত। এটা কি দ্বারা গঠিত? এটা গ্রানাইট শিলা দ্বারা গঠিত। এটা কি দ্বারা গঠিত? এটা ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। এটা দুটোই কিন্তু আগ্নেয় শিলা, তাই তো? এটা দুটোই আগ্নেয় শিলা। যাই হোক, তো আমরা বুঝতে পারলাম যে এই বিভিন্ন জায়গার উচ্চতার পার্থক্যের মধ্যে দিয়ে এরকম আমাদের স্থলভাগ ও জলভাগ তৈরি হয়েছে। এটা কি স্থলভাগ, এটা কি জলভাগ। এই দু ধরনের অংশ আমার তৈরি হয়েছে, আমরা এটা বুঝতে পারলাম। তো যদি আমরা পৃথিবীর ইতিহাসটাকে আরও সুন্দরভাবে ঘাঁটতে যাই, তবে দেখব আমাদের পৃথিবীটার এইরকম গোল ছিল। আমরা প্রথমে জানতাম কি একদম গোল পৃথিবী ছিল। তো এইখানে একটা মহাদেশ অবস্থান করত, আর এই পাখিটা ঘিরে থাকতে হচ্ছে মহাসাগর। এটা হচ্ছে মহাদেশ।
আর এই মহাদেশকে ঘিরে থাকতো মহাসাগর, মহাদেশ এবং মহাসাগর, মহাদেশ এবং মহাসাগর। এর ধারণা প্রথম দিয়েছিলেন হচ্ছে বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার, যাকে আমরা কি বলে থাকি মহাসঞ্চারণ তত্ত্ব, যাকে আমরা কি বলে থাকি মহাসঞ্চারণ তত্ত্ব, বা ইংলিশে বললে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। তো এই কথাগুলো তারা কিন্তু বলেছিলেন। তো মহাদেশ মহাসাগর ব্যাপারটা কি? আমরা মহাদেশ জানতাম, আমরা মহাসাগর জানতাম, কিন্তু এইগুলো জানতাম না। আচ্ছা, আজকে আমাকে বলো আমাদের কি কি মহাদেশ রয়েছে? এশিয়া রয়েছে, আফ্রিকা রয়েছে, আমরা 7 এগুলো পড়ে এসেছি, ইউরোপ রয়েছে, আর এদিকে কি রয়েছে? এইটা আমরা পড়ব উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়া। আর আমরা দেখব কোনটা? আর আমরা দেখব আন্টার্কটিকা, যেটা আমরা কোন ক্লাসে পড়ে এসেছি? ক্লাস 6-এ। তো এবারে এই যে অংশগুলো, এই অংশগুলো কিন্তু আমাদের এক একটা কি হচ্ছে? মহাদেশ। এই অংশগুলো হচ্ছে আমার এক একটা মহাদেশ। তো এই মহাদেশগুলো সমস্ত জুড়ে তৈরি করত মহাসাগর, মহাসাগর, মহাদেশ, যেটাকে তিনি নাম দিয়েছিলেন প্যানজিয়া। এইটা হচ্ছে সেই প্যানজিয়া। আর মহাসাগর সেইটা হচ্ছে আমার প্যানথালাসা। তো এবার ওনার মতবাদ অনুসারে বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অনুসারে উনি কি বলতে চাইলেন? কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অনুসারে তিনি বলতে চাইলেন যে প্রথম উনি বলতে চাইলেন যে ভারত, ব্রাজিল এবং দক্ষিণ অস্ট্রেলিয়া, এখানে উষ্ণ জলবায়ু এখন বিরাজ করে। কিন্তু সেই উষ্ণ জলবায়ু বিরাজ করা সত্ত্বেও একসময় সেখানে কি থাকতো? একসময় সেখানে থাকতো আমার হিমবাহ, অর্থাৎ সেখানে উষ্ণ জলবায়ু বিরাজ না করে সেখানে শীতল জলবায়ু বিরাজ করত। ঠিক আছে? তো সেখান থেকে আমরা বুঝতে পারি প্রথম আমাদের বক্তব্য যে মহাদেশগুলো স্মরণ করেছে। কারণ একটা জায়গায় যদি মহাদেশগুলো স্মরণ না ঘটে, তাদের যদি অক্ষাংশীয় স্মরণ যদি না ঘটে, তাহলে তাদের তো জলবায়ুর কোনো পরিবর্তন হওয়ার কথা নয়। কিন্তু এখন ভারত, ব্রাজিল এবং দক্ষিণ অস্ট্রেলীয় অঞ্চলে যে এরকম জলবায়ু প্রভূত পরিবর্তন ঘটেছে। কি পরিবর্তন ঘটেছে আমি আরেকবার বলি। যেখানে হিমবাহ থাকার কথা সেখানে হিমবাহ নেই, সেখানে উষ্ণ জলবায়ু বিরাজ করছে। তার মানেটা কি? এটা একমাত্র তখনই সম্ভব যখন আমার অক্ষাংশ চেঞ্জ হচ্ছে। তার মানে এখানে তিনি বলতে চাইছেন যে মহাদেশগুলোর আপেক্ষিক স্মরণ ঘটেছে। এটা একটা প্রমাণ হিসেবে বলতে চাইলেন। তারপরে তিনি একটা কনসেপ্ট দিয়েছেন, এই প্যানথালাসার কনসেপ্ট। কি কনসেপ্ট? যে আজ থেকে প্রায় 2300 লক্ষ বছর আগে প্যালিওজোয়িক যুগে কি হয়েছিল? যে প্যালিওজোয়িক যুগে একটা বিশাল ভূখণ্ড একটাই অবস্থান করত, আর একটা বিশাল জলভাগ অবস্থান করত। এই ভূখণ্ড ছিল আজকের এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়া, আন্টার্কটিকা, 7টি মহাদেশের সম্মিলিত রূপ, যাকে আমরা বলে থাকি হচ্ছে প্যানজিয়া। এটা ছিল সেই মহাদেশ। এবং বাকি যে সাগরগুলি, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সুমেরু সাগর ইত্যাদি প্রভৃতি যত সাগর, উপসাগর, মহাসাগর রয়েছে, তাদেরকে নিয়ে তৈরি হয়েছিল সেই প্যানথালাসা। এরপরে এই দুটি ভূখণ্ডের মাঝে ছিল একটা অগভীর সাগর। কি সাগর? সেটা হচ্ছে টেথিস সাগর। অগভীর সাগর থাকতো, সেটা হচ্ছে টেথিস সাগর। তারপরে কি হলো? যত দিন যেতে লাগলো তত এই মহাদেশটা ভেঙে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে লাগলো।
তোমাদের এখন মনে হচ্ছে যে মহাদেশ ভেঙে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ার অর্থ কী? একটা মহাদেশ কী করে ভাঙতে পারে? হ্যাঁ, আলফ্রেড ওয়েগনার কিন্তু সেটাই বলেছিলেন, মহাদেশ কিন্তু ভেঙে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে লাগলো। কিন্তু কেন? তিনি বলেছিলেন এই ভাঙনের প্রথম কারণ হচ্ছে জোয়ার ভাটার শক্তি। জোয়ার ভাটার শক্তি। কেন জোয়ার ভাটার শক্তি? কারণ একটাই মাত্র মহাসাগর, একটাই মাত্র মহাসাগর। তো তাদের ঢেউয়ে যত বেশি জল থাকবে, তাদের ঢেউ বা তাদের স্রোতের বেগ, তাদের ধাক্কা মারার প্রবণতা অনেকটা বেশি হবে। খুব সিম্পল ব্যাপার, অনেকটা বেশি হয়ে যাবে। তাহলে সেই ধাক্কা মারার প্রবণতা বেশি হলে কি হবে? মহাদেশগুলোর আপেক্ষিক সরণ ঘটতে বাধ্য। তোমরা ভাবছো যে একটা ঢেউ আর কত ধাক্কা মারতে পারে? আমি পুরী সমুদ্রে গেলে আমাকেই ঠেলে সরাতে পারে না, ও মহাদেশকে কী করে সরাবে? কিন্তু সেই সময় পৃথিবীর সেই সময়টায় কিন্তু এটা সম্ভব ছিল। এটা কিন্তু পৃথিবীর সেই সময়টায় সত্যিকারের সম্ভব ছিল। তো নেক্সট হচ্ছে আমার কেন্দ্রাতিক বল। কেন্দ্রাতিক বল, এটা ব্যাপারটা কি? এটা একটা নতুন কনসেপ্ট যে পৃথিবী নিজের চারিদিকে ঘুরছে। পৃথিবী নিজের চারিদিকে ঘুরছে। আমি তোমাদের এটা ক্লাস 7-এ হয়তো বুঝিয়ে থাকতে পারি যে ধরো তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, এইখানে দাঁড়িয়ে রয়েছো, এবার একটা লম্বা সুতো দিয়ে একটা ঢিলকে ধরে এরকমভাবে ঘোরাচ্ছ, একটা বৃত্তীয় পথে তুমি ঘোরাচ্ছ। যেই ছেড়ে দেবে, যে এটাকে ছেড়ে দেবে হাত থেকে, দেখবে তখন দেখবে এই দিকে চলে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ একদমই ধার বরাবর, যেটাকে আমরা বলে থাকি স্পর্শক, বৃত্তের স্পর্শক, যেটা তোমরা ক্লাস 10-এ উঠে জানবে, সেই স্পর্শক বরাবর বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার স্পর্শকের দরকার নেই। আমার এখানে কী বক্তব্যটা রইল? আমার এই পরীক্ষাটার মাধ্যমে আমি কি বুঝতে পারছি? যে এই পাথরটা কিন্তু এই ভেতরের দিকে আসছে না, সে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তার মানে কোনো একটা বস্তুকে যদি আমি বৃত্তীয় পথে বারবার ঘোরাতে থাকি, তার বাইরের দিকে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তাহলে ঠিক সেইভাবেই ভাবো না কেন যে আমরা তো পৃথিবীর অক্ষ বরাবর, আমরা পৃথিবীতে থাকছি, আমরা পৃথিবীর অক্ষ বরাবর তো বারবার গোল 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 প্রত্যেক দিন ঘুরছি। তো এবার হঠাৎ করে ধরো একদিন পৃথিবীটা থেমে গেল, একদিন ধরে নাও পৃথিবীটা থেমে গেলে কী হবে? আমাদের বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা থাকবে, আমাদের এরকমভাবে বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা থাকবে। তাহলে আমাদের কী হবে? আমরা যদি এখানে থাকি, আমরা তাহলে বাইরের দিকে এদিকে ছিটকে চলে যাব। এই যে একটা বাইরের দিকেও যে একটা বল কাজ করছে, সেইটা হচ্ছে বলা হয় কেন্দ্রাতিক বল। আপাতত এইটুকু জেনে রাখো। তো এই কেন্দ্রাতিক বল বা পৃথিবীর গতির ফলে, পৃথিবীর আহ্নিক গতির ফলে কিন্তু আমার এই ব্যাপারটা কিন্তু খুব কাজ করছে। বোঝা গেল? তার ফলে কিন্তু সেই টানে, এবং এই বলটা কিন্তু এমন কিছু ফোর্স নয়, এমন কিছু হেলাছেদ্দার করার কিন্তু ফোর্স নয়, অনেকটা বেশি বল, এবং তার ফলে মহাদেশগুলোর মধ্যে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এইটা তিনি বললেন। এবং আজকে মহীসঞ্চরণের ফলাফলস্বরূপ আমরা কি দেখতে পারবো? মহীসঞ্চরণের ফলাফলস্বরূপ আজকে আমরা দেখতে পারবো যে 7খানা তৈরি হয়েছে, আমাদের 7খানা তৈরি হয়েছে, 7খানা মহাদেশ তৈরি হয়েছে, 7খানা দেশ তৈরি হয়েছে, এগুলো আমরা দেখতে পারবো। তো এইটা তিনি বলেছিলেন মহীসঞ্চরণ তত্ত্বে, আলফ্রেড ওয়েগনার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। আমরা শেষ করলাম মহীসঞ্চরণ তত্ত্ব। এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটা কনফ্লিক্ট করা আরেকটা পার্টে, যেটা হচ্ছে পাত সংস্থান তত্ত্ব। পাত সংস্থান তত্ত্ব কি বলছে? এইখানে এলো কিসের কনসেপ্ট? পাতের ধারণা এলো। পাত বা প্লেট। তোমরা যখন ফার্স্ট চ্যাপ্টারে অ্যাস্টেনোস্ফিয়ার যদি পড়ে থাকো, আমি যখন পড়াবো, আমি তোমাকে আরও ভালো করে বোঝাবো। তো এই ধারণার প্রবক্তা হচ্ছে জেভিয়ার পিচো। পিচোর মতবাদও বলা হয়ে থাকে, জেভিয়ার পিচো বা জেভিয়ার লা পিচো। তার মতবাদ হচ্ছে পাত সংস্থান তত্ত্বের মতবাদ। তো তার মতবাদটা কি বলছে? তার মতবাদ বলছে যে এই প্যানজিয়া প্যান্থালাসা কোনো ব্যাপারই নয়, কোনো কিছুই নয়। হ্যাঁ, হয়তো প্যানজিয়া প্যান্থালাসা থাকতেও পারে, কিন্তু সেগুলোর স্মরণের জন্য কিন্তু এই বলগুলো দায়ী নয়। তার মতে এইগুলো কিন্তু দায়ী নয়, তার মতে একমাত্র দায়ী হচ্ছে এই পাত। অ্যাস্টেনোস্ফিয়ারে আমরা জানি পরিচলন স্রোত সৃষ্টি হয়,
অ্যাস্থেনোস্ফিয়ারে পরিচলন স্রোত সৃষ্টি হয়, তাই তো? ম্যাগমা লাভার উষ্ণতা ঘনত্বের পার্থক্যের ফলে পরিচলন স্রোতের সৃষ্টি হয়, এবং সেই পরিচলন স্রোতের ফলে এবং এত বিপুল পরিমাণে সে বল প্রয়োগ করে এই পাতগুলোর উপর। এখানে কিছু পাত থাকে। পাতটা কি আমরা বলবো? পাতটা হচ্ছে যে মহাদেশগুলো রয়েছে, মহাদেশ মহাসাগর, সেগুলো গঠনকারী উপাদান। গঠনকারী উপাদান হচ্ছে পাত। অর্থাৎ এই যে আমরা রয়েছে, আমরা কয়েকটা পাতের ওপর রয়েছি। ভারত যেরকম একটা ভারতীয় বা ইন্দো পাতের উপর রয়েছে, ইন্দো ভারতীয় পাতের উপর রয়েছে, আমরা এই পাতের উপর অবস্থান করছি। এই পাতের একটা সরণ হয়। কেন হয়? এই অ্যাস্থেনোস্ফিয়ারে পরিচলন স্রোতের কারণে এই সরণটা হয়। কারণ দেখো যে এই যে দেখো পরিচলন স্রোত হচ্ছে, মানে এখানকার উপাদানগুলো এরকম গোল 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 ঘুরছে। তো যেই গোল গোল ঘুরছে, এই যে এখান থেকে যে ঢেউটা আসছে, এটাকে কী করছে? এই দিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এদিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কারণ কি হচ্ছে? যে দেখো এই পাতটা কিন্তু এরকম গোল 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 ঘুরছে, এই দিক থেকে এই দিকে ঘুরছে। তার ফলে কী হচ্ছে? এই দিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই পাত থেকে কিন্তু কিছু করতে পারছে না, এই দিকে এটাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো পাতগুলো কিন্তু জাস্ট ওই অ্যাস্থেনোস্ফিয়ারের উপর জাস্ট ভাসমান অবস্থায় রয়েছে, আর কিচ্ছু না, জাস্ট ভাসমান অবস্থায় রয়েছে। তো এইটা হচ্ছে আমার পাতের ধারণা। খুব ছোট্ট ধারণা, তোমরা এখনই বুঝবে না, পরে বুঝবে, ঠিক আছে? তো এখানে বলা হলো যে এই যে মহাদেশ মহাসাগর বলে, এগুলো কয়েকটা ছোট ছোট পাতের সমন্বয়ে গঠিত, এবং অ্যাস্থেনোস্ফিয়ারের পরিচলন স্রোতের প্রভাবে এই পাতগুলোর সরণ ঘটছে, ঠিক আছে? ভাসমান অবস্থায় রয়েছে, এবং এইখানে ভূগর্ভস্থ ম্যাগমার প্রচণ্ড চাপের ফলে এবং পরিচলন স্রোতের প্রভাবে এদের সরণ ঘটছে। এবং এই সরণ ঘটার একটা জলজ্যান্ত উদাহরণ আমরা দিতে পারি। সেই উদাহরণটা কি? হিমালয় পর্বতের উৎপত্তি কি করে হয়েছিল? দেখো, হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছিল যে ইন্দো ভারতীয় পাত এবং ভারত মহাসাগরীয় পাত এরকমভাবে অবস্থান করতো। মাঝখানে ছিল অগভীর সাগর টেথিস। তো এখান থেকে প্রচুর সেই নদীগুলো জল এনে এখানে পলিগুলো সঞ্চয় করতো, এখানে পলিগুলো সঞ্চয় করতো জল এনে। তো যখনই পাতের সরণটা যখন বেড়ে গেল, তখন এই পাতের সরণটা বেড়ে যাওয়ার ফলে এরা কী হলো? কাছাকাছি আসতে শুরু করলো, এবং বেশি ঘনত্বযুক্ত পাত, ভারত মহাসাগরীয় পাত তো বেশি ঘনত্বযুক্ত পাত, মহাসাগরীয় পাত ভারী হয় আমরা জানি। সেই বেশি ঘনত্বযুক্ত পাত এরকম নিচের দিকে ঢুকতে থাকলো, বেশি ঘনত্বযুক্ত পাত এরকম নিচের দিকে ঢুকতে থাকলো, এবং যেই নিচের দিকে ঢুকতে থাকলো তখন সেই তেথিস মহাসাগরের জায়গাটা তো ভরাট হয়ে যাচ্ছে পাত দিয়ে। তাহলে সেই পলিগুলো কী হবে? সেই পলিগুলো তখন পার্শ্ব চাপে এরকম ওপর দিকে উঠে এসে এখানে হিমালয় পর্বতের সৃষ্টি করলো। তাহলে এই হিমালয় পর্বতের উৎপত্তি কিন্তু আমরা পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে জানতে পারি না, আমরা জানতে পারি কিসের মাধ্যমে? আমরা এই যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা মহাসঞ্চারণ তত্ত্ব সম্বন্ধে কিছু জানতে পারি না। আমরা জানতে পারি কি থেকে? শুধুমাত্র পাত সঞ্চারণ তত্ত্ব থেকে জানতে পারি। ভারতীয় পাত বা ইন্দো ইউরোপীয় পাত, আর এদিকে হচ্ছে ভারত মহাসাগরীয় পাত। এই হচ্ছে অবস্থা। তো এই যে যদি পাতের সরণ না থাকতো তাহলে হিমালয় পর্বত উঠতো না, এবং বিজ্ঞানীরা বলছেন একমাত্র পাতের সরণের ফলেই টেথিস মহাসাগরের যে অজস্র পলি যে জমেছিল, সেই পলি এরকম ভাঁজ খেয়ে উপরে উঠে এত সুবিশাল, এত উচ্চতা সম্পন্ন হিমালয় পর্বতের সৃষ্টি করেছে। এত সুবিশাল, এত উচ্চতা সম্পন্ন হিমালয় পর্বতের সৃষ্টি করেছে, নচেত কিন্তু এটা সম্ভব হতো না। তাহলে আমাদের পাত সংস্থান তত্ত্বের একটা নির্দিষ্ট গুরুত্ব রয়েছে। তাহলে এখন তোমাদের কি মনে হয় যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরির তো সেরকম কিছু আমরা উদাহরণ এখনো অবধি খুব খুঁজে পাইনি, পরে হয়তো জানতে পারবো, একটা উদাহরণ আমরা বলবো যে হ্যাঁ, একটা সত্যিই এরকম ছিল, যেটার জন্য পিজো কিন্তু এই পাত সংস্থান তত্ত্বকে তিনি যেরকমভাবে আমল দিতেন, কিন্তু এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরিকেও কিন্তু তিনি একেবারেই কিন্তু সরিয়ে রাখতে পারতেন না, ওই একটি মাত্র উদাহরণের জন্য, যেটা আমরা পরে গিয়ে আলোচনা করব। তো এবার আমরা জানবো পাতগুলো কী কী ছিল। অনেক পাত রয়েছে, তার মধ্যে 6টি প্রধান ও বৃহত্তম পাত হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত, এটা একটু মুখস্থ করবে। প্রশান্ত মহাসাগরীয় পাত, ইউরেশীয় পাত,
আমি জাস্ট ইউরেশীয় লিখে যাচ্ছি, আমেরিকান পাত, ভারত অস্ট্রেলীয় পাত, আফ্রিকান পাত আর আন্টার্কটিক পাত। তো এই পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে আমরা আলোচনা করতে পারি আজকে পৃথিবীর যে রূপ, অর্থাৎ একদিকে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আরেকদিকে ভারত, ওশিয়ানিয়া, অস্ট্রেলিয়া, এই ভারত, ওশিয়ানিয়া, ইউরোপ, আফ্রিকা, আর একদম মেরুবৃত্তীয় অঞ্চলে আন্টার্কটিকা। তো এইটা কিন্তু আমরা পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে, একমাত্র এটার মাধ্যমেই আলোচনা করতে পারি। ঠিক আছে, তো এই ব্যাপারটা আমার গেল, এটা হচ্ছে আমার পাত সংস্থান তত্ত্ব। এবার পাত সংস্থান তত্ত্ব ভবিষ্যতে কি বলতে চাইছে? ভবিষ্যতে পাত সংস্থান তত্ত্ব পিঁচো যেটা বলে গেছেন যে আজ থেকে লক্ষ লক্ষ বছর পরে যে যে মহাদেশগুলো রয়েছে সেই মহাদেশগুলো একে অপরের দিকে সরে আসবে এবং পাতের সরণটা সেরকমই হচ্ছে। অর্থাৎ আমি যদি তোমাকে এখন একটু পৃথিবীর মানচিত্রটা দেখাই, এই পৃথিবীর মানচিত্রে এখন দেখা যাচ্ছে যে উত্তর আমেরিকান পাত এই ডান দিকে সরে আসা প্রবণতা দেখাচ্ছে, দক্ষিণ আমেরিকান পাত এই ডান দিকে সরে আসা প্রবণতা দেখাচ্ছে, আফ্রিকান পাত এই ডান দিক বা উত্তর দিকে সরে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে, অস্ট্রেলিয়ান পাত এরকম উত্তর দিকে সরে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে, আন্টার্কটিকা পাতও তাই করছে। অর্থাৎ এরা একদিন একটা জুড়ে গিয়ে আবার সেই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অনুযায়ী একটা বড় মহাদেশ সৃষ্টি করবে, একটা প্যানজিয়া সৃষ্টি করবে আবার এই পাতগুলো আবার জুড়ে গিয়ে। অর্থাৎ লা পিচো কিন্তু মহীসঞ্চরণ তত্ত্বকে কোনোভাবেই অস্বীকার করেননি। তিনি বলেছেন এই ঘটনা অতীতেও যেরকম ঘটেছে পরবর্তীকালেও কিন্তু এই ঘটনা ঘটতে পারে। অর্থাৎ এটাই হচ্ছে ফলাফল। এবং তখন কি হবে যে এই ভারত মহাসাগর, এই আন্টার্কটিক মহাসাগর বা আটলান্টিক মহাসাগর এগুলো থাকবে না, তখন একটাই মহাসাগর থাকবে, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। তো ছাত্রছাত্রীরা, আজকে আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আমাদের ফার্স্ট পার্ট আজকে এখানে শেষ হয়ে গেল। পাত সংস্থান তত্ত্ব আমরা তৈরি করে ফেললাম, আমরা বুঝলাম পাত সংস্থান তত্ত্বের ব্যাপারটা কি। এবার তোমাদের পড়তে হবে, ঠিক আছে? আমি তো সব কিছু পড়াতে পারবো না, আমি বেসিক ব্যাপারটাকে বুঝিয়ে যেতে পারবো। এরপর আমরা পড়বো অগ্নুৎপাত নেক্সট ভিডিওতে, আর ভূমিকম্প পড়বো তারপরের ভিডিওতে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এটা কিন্তু খুব ভাইটাল চ্যাপ্টার ক্লাস 8-এর ক্ষেত্রে। তো আজ আমরা এখানেই আমাদের ক্লাসটাকে শেষ করছি।